গবেষণার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি কৃষি এবং প্রাণী সম্পদ খাত। উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রজনন, পুষ্টি এবং অধিক লাভজনক করার কাজই হচ্ছে এখানকার গবেষকদের। দর্শক, স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। অবস্থান করছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার। সাথে আছি আমি আব্দুল্লাহ খান মুন্না। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা এবং প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়লে শুধুমাত্র দুধ, ডিম বা মাংসের উৎপাদনই বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে খামারিদের আত্মবিশ্বাস, সেই সাথে বাড়বে নতুন কর্মসংস্থান, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। দেশের প্রাণী সম্পদ উৎপাদন খাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পোলট্রি উৎপাদন। বিশেষ করে হাঁস, মুরগি, ব্রয়লার, লেয়ার বিভিন্ন প্রজাতির জাত নিয়ে গবেষণা করা হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভারে। আজকে এই বাংলাদেশ প্রাণী সম্পদের উন্নয়নের ক্ষেত্রে এই গবেষণা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সে বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট পোলট্রি উৎপাদন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হালিমা খাতুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। যে আমরা আজকে তো আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ আমরা ঘুরে দেখেছি, এর মধ্যে এখন যেই জায়গাটিতে অবস্থান করছি হাঁসের শেডে। তো এই যে হাঁস নিয়ে আপনারা গবেষণা করছেন, কি ধরনের সফলতা পেয়েছেন এই পর্যন্ত? আমরা আসলে বিএলআর জন্মলগ্ন থেকে এখানে হাঁস পালন করছি। সেক্ষেত্রে আমাদের পেডিগ্রিটা মেনটেন করতে হয়। সেটা আমরা শুরু করেছি 2012 সাল থেকে। আমরা মূলত পেডিগ্রি মেনটেন করে আমরা যে হাঁসের যে উৎপাদনশীলতা বৃদ্ধি যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। হাঁস পালনের ক্ষেত্রে খামারিদের প্রতি আপনাদের নির্দেশনা কি থাকে, কিভাবে মানে এই হাঁস সংগ্রহ করবে? আমরা খামারিদেরকে বলি যে আমাদের মহাপরিচালক বরাবর চিঠি লেখার জন্য, যে ওনাদের চাহিদা মোতাবেক যে আমরা বিএলআরে হাঁস 1 এতগুলো চাই, সেই হিসাবে ওনারা চিঠি দিবেন। পরবর্তীতে আমাদের এখানে দিলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যাদেরকে আমরা সরবরাহ করে থাকি। এটা দরদামটা কিসের উপর নির্ভর করে? বিএলআরে আমাদের যে দর আছে সেই দামে আমরা দিই। আমরা একটি হাঁস ডে ওল্ডে মানে একদিন বয়সের হাঁস আমরা 70 টাকা করে দিই। ভ্যাকসিনটা কি দিয়ে দেন কিনা যারা ক্রেতা রয়েছে তাদের? আমরা সাধারণত 2টা ভ্যাকসিন দিই হাঁসের ক্ষেত্রে। একটা 21 দিন বয়সে ডাক প্লেগ ভ্যাকসিন এবং 56 দিন বয়সে আমরা ডাক কলেরা ভ্যাকসিনটা দিই। এছাড়া আমরা 15 থেকে 20 দিন বয়সে আমরা বলি যে বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে মোট কতগুলো শেড নিয়ে কাজ করছেন এবং কত ধরনের জাত এবং কী পরিমাণ সংখ্যায় রয়েছে হাঁসগুলো? সর্বমোট আমাদের 7টি হাঁস শেড আছে এখানে। সংখ্যা কি পরিমাণ? সংখ্যা সবগুলো আমরা 1200-র মতো হবে। খামারিরা আবেদন করার পর হাঁসের বাচ্চাগুলো নিতে পারে, সেক্ষেত্রে একজন খামারের মানে কতদিন সময় লাগতে পারে? মাস দেড়েক, কারণ আমাদের ডিম কালেকশন করতে হবে, সেটা আমাদের হ্যাচারিতে বসানোর পরে আমাদের 28 দিন আমাদের ফুটানোর জন্য সময় দিতে হয়। পরিবহন পদ্ধতিটা কি? যারা আপনার খামারিরা আসে ওরা নিজেরাই আপনার পরিবহন ব্যবস্থাটা ওনাদেরই থাকে। তবে আমরা বক্স করে দিই, চেক বক্সে আমাদের হাঁসটা দিয়ে দিই, ওনারা নিজেদের মতো করে ক্যারি করেন। আবার তাহলে একটু জিটিভির দর্শকদের আমরা একটু দেখাই যে কিভাবে আপনারা হাঁস নিয়ে গবেষণা করছেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপা, এই যে আপনারা তো ইনডোরে রাখছেন হাঁসগুলো নাকি? হ্যাঁ, আমাদের গবেষণার জন্য আসলে আমাদেরকে ইনডোরই রাখতে হবে। এগুলো কি যারা কৃষক রয়েছে তারাও কি ইনডোরে করবে নাকি তাদের? না, তারা খোলামেলা পরিবেশে করবে। যদি আপনার জলাশয় থাকে পাশে, সেই ক্ষেত্রে আপনার পালনটা খুব সহজ হয়। সহজ বলতে কি মানে খরচটা কম হয় নাকি? খাদ্য খরচটা কম হবে, কারণ একটা হাঁস হচ্ছে আপনার মুরগির তুলনায় অনেক বেশি খায়। আমাদের হাঁসের খাদ্য গ্রহণটা হচ্ছে পার ডেতে 160 থেকে 170 গ্রাম, কিন্তু আমি এখানে যেগুলো ডেভেলপ করেছি আমাদের এখানে আমাদের হাঁসগুলো 140 থেকে 150 গ্রাম আমরা খাবার দিই প্রতিদিন। আপনারা তো গবেষণা করছেন, মানে এই গবেষণার মূল উদ্দেশ্যটা কি? আমাদের যে দেশি হাঁস সাধারণত আপনারা জানেন যে গ্রামেগঞ্জে যে হাঁসগুলো ডিম পাড়ে, ওরা বছরে 100 থেকে 110টা ডিম পাড়ে। তো আমরা চেষ্টা করেছি যে
দেশি হাঁস যদি তাদের প্রোডাকশনটা বাড়ানো যায় তাহলে আমাদের হয়তো মাংস বা ডিমের কিছুটা চাহিদা আমরা পূরণ করতে পারবো। এখানে কি ধরনের হাঁস রয়েছে? এটা বিএলআর হাঁস 1 রূপালী। মেল ফিমেল কি একসাথেই? হ্যাঁ, আমরা এখানে মেল ফিমেল একসাথে রাখি। আমাদের যেহেতু পেডিগ্রি রাখতে হয় সেজন্য আমরা 5টা হাঁসের জন্য একটা হাঁসা আমরা রাখি। আজকে সকাল থেকে মানে রাত্র পর্যন্ত মানে কিভাবে পরিচর্যা করেন? এটা আমরা আসলে প্রতিটা হাঁসের খাদ্য 140 গ্রাম করে খাবার আমরা মেপে হাঁস অনুযায়ী খাবার দেওয়া হয় এবং পরিষ্কার পানি দেওয়া হয়। কয়টা থেকে শুরু করেন? সকাল 7টা থেকে। আর হাঁস যেহেতু আপনারা জানেন যে হাঁস ডিম পাড়ে সকালবেলায়, ওরা শেষ করে ডিম পাড়াটা মেন 8টার মধ্যেই। তখন আসলে ডিমটা কালেকশন হয়ে যায় প্রথমেই, তারপরে আমরা পরিষ্কার করি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়, অনেক সময় জীবাণুনাশক দিয়েও পরিষ্কার করা হয় এবং খাদ্যপাত্র পানির পাত্রগুলো আমরা প্রতিদিনই ধোয়ার ব্যবস্থা করি। তারপরে আমরা খাবার মেপে দেওয়া হয় এবং আমরা যে ডিমগুলো পাই সেগুলোর আমাদের আসলে ইন্ডিভিজুয়াল রেকর্ড রাখা হয়। কতবার খাবার দেওয়া হয় প্রতিদিন? আমরা আসলে এখানে 2বার খাবার দিই, সকালে একবার আর একবার বিকালে। আপনারা যেহেতু আবদ্ধ অবস্থায় লালন পালন করছেন, এই পাশে দেখছি যে কিছুটা পানি রাখার মনে সম্ভবত রানার রয়েছে। এটা রানার। এখানে কি পানি কখন দেন? আমরা দুপুরে মানে খাবার পরে ওরা যখন খাওয়াটা শেষ করে তারপর আমরা একটু এখানে রানে পানি দিই, ওরা গোসলটা করে নেয় সেই মুহূর্তে। আর ব্রিডিংটাও আমরা মানে পানিতে আর কি ওখানে ওরা সম্পূর্ণ করে আর কি। গবেষণার সফলতাটা কতটুকু আছে দীর্ঘ সময় যাবত? আমাদের এখানে ছাড়াও আমরা কিছুটা মাঠ পর্যায়ে আমরা ভ্যালিডেশনে দিয়েছি, আমাদের আরও কিছু ভ্যালিডেশন কার্যক্রম বাকি আছে। এছাড়া আমাদের যে মলিকুলার যে স্টাডিটা সেটাও আমরা এবছর বা সামনের বছর থেকে আমরা শুরু করব। অন্য শেডগুলোতে কি? অন্য শেডগুলো তো আমাদের এই ধরনের হাসি আছে। তাহলে আমরা আরেকটা শেডে একটু যাই। হ্যাঁ, আচ্ছা, বাজারে বর্তমানে তো হাঁসের মাংসেরও অনেক মানে চাহিদা রয়েছে। জি। আর সেক্ষেত্রে বাংলাদেশে তো এই বিষয়টা খুব অপ্রতুল্য, যে এখনো স্বয়ংসম্পূর্ণ নয় আর কি, যতটুকু বোঝা যায়। তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো উদ্যোগ রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের মাংস উৎপাদনকারী হাঁস একটা আছে পিকিন যে জাতটি, সেটা আমরা পালন করছি এবং সেটারও আপনার চাহিদা আছে গ্রাম পর্যায়ে। এছাড়াও আমরা মিউল হাঁস, আপনি হয়তো শুনেছেন কিনা এটার নাম, মাংস উৎপাদনের জন্য উন্নত বিশ্বে বেশ পপুলার। সেটা হচ্ছে আমরা এখানে চেষ্টা করেছি এবং আমরা সেটা উৎপাদন করতে সক্ষম হয়েছি। একজন খামারিকে এই হাঁস লালন পালন করার আগে আপনার কি পরামর্শ? কী উদ্দেশ্যে পালবো, মাংসের জন্য পালবো না ডিমের জন্য পালবো, সেক্ষেত্রে আমাদের একটা ভালো জাত নির্বাচন করে বাসস্থান এবং পালন ব্যবস্থাপনা, তারপর খাদ্য, এসব কিছু মিলিয়ে আসলে খামারিকে চিন্তা করতে হবে। বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় তাহলে আসলে সেটা কিভাবে করা উচিত? বাণিজ্যিকভাবে পালন করলে অবশ্যই একটু খোলামেলা, পূর্ব পশ্চিম বরাবর থাকবে, উত্তর দক্ষিণটা খোলা থাকবে। আচ্ছা, আপনার কাছ থেকে সর্বশেষ একটা বিষয় জানতে চাই, এই যে এই ধরনের যে হাঁসগুলো আপনারা গবেষণা করছেন সেগুলোর আসলে আয়ুষ্কাল কতদিন? আমরা হিসাব করি 1 বছরে কতগুলো করে, কিন্তু সাধারণত হাঁস আরও বেশ কিছু দিন, প্রায় 1.5 বছর খানিক তো তারা মোটামুটি ভালোই উৎপাদন করে থাকে। আপা, আপনাকে ধন্যবাদ। জিটিভি অনেকক্ষণ সময় দিলেন, এই হাঁস সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। নিশ্চয়ই জিটিভির দর্শক যারা রয়েছে তারাও এই হাঁস কীভাবে লালন পালন করবে, কী ধরনের রোগ বেলা এবং ব্যবস্থাপনা কী হবে, সব কিছুই আপনার মাধ্যমে জানতে পেরেছি। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, অনেক ধন্যবাদ, জিটিভিকেও অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কিভাবে হাঁস লালন পালন করা হয়, কী ধরনের হাঁস লালন পালন করা হয়, বছরে কতগুলো ডিম দেয় এবং খামারিরা কিভাবে সংগ্রহ করবেন এখান থেকে, এবং সংগ্রহ করার পর কিভাবে তা লালন পালন করবেন, সব কিছুই আমরা জানলাম এখানকার যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন ডক্টর হালিমা খাতুন আপার কাছ থেকে। এ পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর, সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। বিরতির পর সবুজ কৃষির আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সাথে।
বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট লাইভস্টক এবং পোলট্রির জন্য একমাত্র গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আসলে সৃষ্টি লগ্ন থেকেই প্রাণী সম্পদ এবং পোলট্রির উন্নয়নের উপর কাজ করে যাচ্ছে। তো আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে দেশীয় জাতগুলো আছে সেগুলো সংরক্ষণ করা, পাশাপাশি এগুলোর উন্নয়ন সাধন করা। তো আমাদের দেশীয় জাতগুলো আমরা দেখছি যে বিদেশি জাতের ভিড়ে হারিয়ে যাচ্ছে, সেজন্য আমরা আমাদের দেশীয় জাতগুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছি। আমাদের দেশি মুরগি, আপনারা জানেন যে বাজারে কিন্তু এখন দেশি মুরগি মানে খুঁজে পাওয়া যায় না, অথবা আমরা চিনি না আসলে দেশি মুরগি কোনটা। এত বেশি হাইব্রিড মুরগি অথবা ক্লাসিক মুরগি বা যা বলি বিদেশি কালার মুরগি এত এসেছে যে আমাদের দেশীয় মুরগিগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। সেজন্য বিএলআরআই প্রায় 20-25 বছর যাবৎ দেশি মুরগির উপর কাজ করছে। এটা যেমন সংরক্ষণ করা হচ্ছে, পাশাপাশি এটার উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। আমাদের এখানে 3 ধরনের দেশি মুরগি আছে। একটাকে আমরা বলি গলাচিলা, দেখবেন গলায় লোম নাই, সেটাকে আমরা গলাচিলার নাম দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের আছে কমন দেশি, যেটা সারা বাংলাদেশে কম বেশি পাওয়া যায়, এবং আছে হিলি মুরগি, যেটা আমাদের হিলি অঞ্চলের মুরগি। এটা বিএলআরআই নিয়ে এসে আমরা এটাকে সংরক্ষণ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ এটার ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশীয় মুরগি গ্রামাঞ্চলে যেখানে 50 থেকে 60টা ডিম দেয়, এখন কিন্তু বিএলআরআই এটা গবেষণার মাধ্যমে 14 জেনারেশন চলছে। 14 জেনারেশন স্টাডির পর কিন্তু এখন 170 থেকে 180টা ডিম দিচ্ছে, যেখানে গ্রামাঞ্চলে অনলি 50 থেকে 60টা ডিম দেয়। কাজে এটা আমাদের একটা বড় একটা অ্যাচিভমেন্ট। আবার আমাদের দেশি মুরগি খাওয়ার উপযুক্ত হইতে দেখা যায় 6 মাস সময় লাগে, কিন্তু আমাদের যেই গবেষণালব্ধ ফলাফল সেখানে দেখা গেছে যে 8 সপ্তাহ অর্থাৎ 56 দিনেই আমাদের দেশি মুরগি খাওয়ার উপযুক্ত হয়। আপনারা সোনালী মুরগির নাম শুনে থাকবেন, যেটা মানুষ রোস্টের জন্য ব্যবহার করে, 700-800 গ্রাম ওজন হয়। আমাদের দেশীয় মুরগিও তাই 56 দিনেই 700-800 গ্রাম ওজন হয়ে যায়। কাজে এটা আমরা এখন বলতে পারি যে এটার মার্কেটে এজ এখন 56 দিন, যেটা আগে 6 মাস সময় লাগতো। এই অ্যাচিভমেন্টগুলো আমরা পেয়েছি। তাছাড়া আমাদের দেশীয় মুরগি দেখা যাইতো 7-8 মাস বয়সে তারা ডিমে আসতো, এখন কিন্তু সে 5 মাসেই প্রথম ডিমে আসে। এটাও আমাদের একটা অ্যাচিভমেন্ট আর কি, যে আমাদের দেশীয় সম্পদগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে আমাদের 2 ধরনের দেশীয় হাঁস আছে। একটা হলো রূপালী, এটা হলো সাদা, কালারটা হলো সাদা, আর একটা হলো নাগেশ্বরী, এটা হলো কালো। এই 2টা হাঁসই আমাদের দেশীয় হাঁস। এই 2টা হাঁস আমরা যখন নিয়ে এসেছিলাম তখন এটা 50টা 60টা করে ডিম দিত, এখন কিন্তু 220-230টা করে ডিম দিচ্ছে। 3-4 মাসে এটাকে বাজারজাত করা যায় আর কি, বডি ওয়েট মাংস ভালো উৎপাদন হয়। তো এই হাঁসগুলো আমাদের দেশীয় সম্পদ, এবং আমরা যে ইমপ্রুভ করেছি, উন্নয়ন করেছি হাঁসগুলো, সেগুলো আমরা প্রান্তিক খামারিদের মাঝে দিচ্ছি, যাতে তারা আমাদের হাঁসগুলো লালন পালন করে লাভবান হতে পারে। আমি মনে করি মিডিয়ার এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে, কারণ অনেকেই হয়তো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে জানে না। আমরা আসলে কি কাজ করি, কি প্রযুক্তি উদ্ভাবন করি। আমরা প্রশিক্ষণ দেই খামারিদেরকে, কিন্তু দেখা যায় এটা যথেষ্ট নয়, অথবা খামারিরা অনেকেই হয়তো জানে না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, তারা প্রযুক্তি উদ্ভাবন করেছে এইগুলো। তো আপনাদের মাধ্যমে যদি আমাদের এই প্রযুক্তিগুলোর সম্পর্কে বলেন মিডিয়াতে, আমাদের খামারি ভাই বোনেরা যদি জানতে পারে, তাহলে হয়তো তারা বিএলআরআই সম্পর্কে জেনে এখান থেকে প্রযুক্তি নেওয়ার চেষ্টা করবে, এবং তারা আশা করি আমাদের প্রযুক্তিগুলো ব্যবহার করে লাভবান হবে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই গবেষণা কার্যক্রম। আধুনিক প্রযুক্তি খামার ব্যবস্থাপনা যদি প্রত্যন্ত খামারিদের কাছে পৌঁছে যায়, তাহলে কিন্তু হাজারো পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। আর এই কার্যক্রমে যারা নীরব ভূমিকা পালন করছে, তারাই হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্ব।
আমরা আজকে দেখাবো আপনাদেরকে দেশীয় জাতের মুরগির উৎপাদন এবং কিভাবে এই দেশীয় জাত মুরগির গবেষণা করে এর উৎপাদন বৃদ্ধি করেছেন এখানকার গবেষকরা, সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট পোলট্রি গবেষণা উৎপাদনের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ তারেক হোসেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো দীর্ঘদিন শুনতে পাচ্ছি যে আপনারা দেশীয় জাত নিয়ে গবেষণা করছেন, তো কত ধরনের জাত নিয়ে গবেষণা করছেন? আসলে আমরা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগে 2010 সাল থেকে আমরা 3 জাতের দেশি মুরগি, একটা হচ্ছে কমন দেশি, হিলি আর একটা হচ্ছে গলাশিলা, 3টি জাত নিয়ে আমরা গবেষণা করে আসছি। এত বছর যাবত গবেষণা করছেন, মানে সফলতা কি পেয়েছেন? বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু দেশি মুরগিকে কালেকশন করি এবং এগুলার যে পারফরমেন্স ছিল, আমরা প্রত্যেক বছর এগুলা থেকে আমরা যেগুলা সবচেয়ে ভালো ডিম দেয় এবং যার ওজন সবচেয়ে ভালো হয় এগুলাকে সিলেকশন করি। আমরা এটাকে সিলেকশন ব্রিডিংয়ের মাধ্যমে বেস্ট টু বেস্ট মিটিংয়ের পরে পরবর্তী বছরে যে ডিম উৎপাদনে যে ভালো, মাংস উৎপাদনে যে ভালো, এগুলোকে সিলেকশন করে পরের বছর আবার আরেকটা জেনারেশন আমরা তৈরি করে থাকি। এইভাবে আমরা এখন পর্যন্ত 14 জেনারেশন পর্যন্ত আসছি এবং এখন পর্যন্ত আমাদের ডিম এবং মাংসের উৎপাদনে অনেক ভালো। এখন পর্যন্ত আমরা 1.5 লাখ হ্যাচিং ডিম এবং 1 লাখ ডিওসি একদিনের বাচ্চা আমরা খামারিদেরকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলুন জিটিভির দর্শকদেরকে দেখুন। শেডে কি পরিমাণ মুরগি আছে? আসলে এক একটা শেডে, এই শেডের ক্যাপাসিটি যেরকম 500 550 বার আমরা রাখতে পারি। খাঁচার মাপটা কিভাবে আসলে নির্ধারণ করেন? খাঁচার মাপে একটা মুরগির খাঁচার জন্য আপনার হাইট লাগে হচ্ছে 15 ইঞ্চি, দৈর্ঘ্য লাগে 18 ইঞ্চি, প্রস্থে মোটামুটি 9 ইঞ্চি। একটা খাঁচাতে একটা মুরগি একটা থাকে। খাঁচাতে আমরা একটা মুরগি রাখি। এটা হিলি বলতে কি মানে পাহাড়ি মুরগি? হ্যাঁ, পাহাড়ি মুরগি আর কি। আচ্ছা, পাহাড়ি মুরগি এগুলো কি পাহাড় থেকে সংগ্রহ করা হয়েছিল? পাহাড় থেকে বলতে পাহাড়ি এলাকা, পার্বত্য চট্টগ্রাম ওই রিজিয়নে এটা বেশি পাওয়া যায়। এর যদি বৈশিষ্ট্য আপনার যদি বলি, এর পাগুলো একটু লম্বা হয়, যেহেতু হিলি এরিয়াতে চড়ে বেড়ায়, এটা দেখা যাবে জেনেটিক্যালি আপনার হয় আর কি। চেনার উপায়টা কি বললেন? চেনার উপায়টা, হিলি মুরগির শ্যাংটা আপনার একটু লম্বা, কম্পারেটিভলি অন্যগুলোর চাইতে লম্বা হবে, আর এর বডি সাইজও বড় হবে। এই জন্য এটাকে আমরা বলি মিড টাইপ। মিটের জন্য এটা ভালো। কতদিনের মুরগি এটা? এটার বয়স এখন হচ্ছে 24 সপ্তাহ। 24। এটা কি মুরগি? হ্যাঁ, এটা মুরগি। ডিম দিচ্ছে কেমন? ডিম এখন তো আমরা মোটামুটি 50-55% পাচ্ছি আর কি। মানে বছরে কত কত piece? বছরে 150 থেকে 60টা ডিম দেয় হিলি। কমন দেশি যেটা, এটা 170-80টা ডিম দেয় এবং গলা ছিলাটা সবচেয়ে বেশি ডিম দেয় আর কি, 70, 80 এবং 90টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। খাবার হিসেবে কি দিচ্ছেন এগুলো? এটা আমাদের একটা রেশন, আমরা রেশন খাইয়ে থাকি, এটা মুরগিকে দেওয়া হয়ে থাকে। এটা মোটামুটি আমাদের যে লেয়ার রেশন আছে, ওই রেশনটা এখন আমরা মুরগি খাই। কি কি উপাদান আছে? যেটার ভিতরে আপনার প্রোটিনের পরিমাণ, কার্বোহাইড্রেটের পরিমাণ, চর্বির পরিমাণ, মিনারেল প্রিমিক্স, এই সমস্ত পরিমাণ অ্যাজ পার নিড বেসিস আমরা দিয়ে থাকি। লেয়ার মুরগি তো এখন অনেক খামারিরা আছে যে একটু লসের সম্মুখীন হচ্ছে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণে। সেক্ষেত্রে তো দেশি মুরগির বাজারে চাহিদা অনেক, দামও অনেক বেশি, আর ডিমের দামও যেমন বেশি, আবার মাংসের দামটাও কিন্তু বেশি। সেক্ষেত্রে দুইটাকে কম্পেয়ার করলে মানে বর্তমান সিচুয়েশনে কী অবস্থায় আছে? যে আসলে দেশি মুরগি এবং কমার্শিয়াল লেয়ারের ক্ষেত্রে যেহেতু এটা ডিমান্ড বেশি, আর এই জন্যই বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আমরা দেশি মুরগি নিয়ে কাজ করছি, কী করে দেশি মুরগির প্রোডাকশন বাড়ানো যায় এবং তার মাংসের জন্য মাংসের গ্রোথ বাড়ানো যায়, এই নিয়ে আমাদের গবেষণা চলতেছে আর কি। এটা কি আজকের ডিম? হ্যাঁ, এটা আজকের ডিম। সাইজটা কি একটু বড় মনে হচ্ছে না? হ্যাঁ, এটা সাইজ বড় বলতে আমাদের ডিম যদি দেখতে চান, মূলত হচ্ছে এভারেজ সাইজ ওজন এটা হবে, এগুলো মোটামুটি। কিন্তু এটা তো লেয়ার মুরগির কালার মনে হলো না? হ্যাঁ, লেয়ার মুরগির কালারে কিছুটা আসতে পারে, এই যে সাদা এটা অফ হোয়াইটটা আপনার, ঠিক আছে। আর কিছু কিছু মুরগি এটা সব মোস্ট প্রবাবলি ডাবল ইয়ক হয়ে থাকে আর কি। এখন যেহেতু তার পিক প্রোডাকশনের সময় আসছে, তো অনেক সময় দেখা যায় 2 কুসুমের ডিম চলে আসতে পারে। ডিমে আসার জন্য যে প্রজননটা কিভাবে? ডিম পাড়ার জন্য কিন্তু কখনো মোরগ করতে হবে না। ডিম থেকে পরবর্তী বাচ্চা উৎপাদন করতে চাই, দেন মোরগের সাথে সংমিশ্রণ করিয়ে
আমাদেরকে পরবর্তী যে ডিমটা পাবো দেন ওটার থেকে আমি ফার্টাইল এগ বলা হয়, তখন আমি ওখান থেকে যদি ইনকিউবেটরে ডিম দিয়ে রাখি অথবা মুরগির নিচে তা দিয়ে ফোটানো হয় তখন আমি বাচ্চা পাবো। আচ্ছা, এই পাশে তো মোরগ, এই মোরগগুলোর সাইজ কেমন? 3 কেজি 3.5 কেজি। মুরগির যে লালন পালন পদ্ধতিটা কী হয়? খামারি পর্যায়ে লালন পালন আমাদের জন্য দেশি মুরগি পালন নির্দেশিকা একটা গাইডলাইন আছে, ভ্যাকসিনেশন শিডিউল আছে। তো যে খামারিরা এই বাচ্চাগুলো নেবে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সাথে গাইডলাইনগুলো পেয়ে থাকবে। যে দৈনিক কত গ্রাম খাবার লাগে? মেল দৈনিক মোটামুটি 90 থেকে 100 গ্রাম খাবার খেতে হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কিভাবে দেশি মুরগি লালন পালন করা হয়। এখানে যেমন হিলি মুরগি রয়েছে, পাহাড়ি অঞ্চলের, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মুরগি এখানে রয়েছে, পাশাপাশি কমন যে দেশি রয়েছে সেটিও এখানে রয়েছে। আর এপাশে রয়েছে মোরগ, আর এই মোরগগুলো কিন্তু বাংলাদেশের অনেক খামারি হয়তো জানেন না যে দেশি মোরগ এত ওয়েটের হয়, সেই সাথে মাত্র 6 থেকে 8 মাসের মধ্যে এই ধরনের মোরগ কিন্তু আপনারা পেতে পারেন যদি যোগাযোগ করেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। দর্শক, এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই দেশীয় জাত নিয়ে যিনি কাজ করছেন, ডাক্তার মিজানুর রহমান মানু ভাইয়ের সাথে। মানু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? ভালো আছে। মানু ভাই, আজকে তো আমরা দেখলাম যে এখানে দেশীয় জাত নিয়ে আপনারা কাজ করছেন। ডে 1 বাচ্চা থেকে শুরু করে এই যে পরিণত ডিম পাড়া পর্যন্ত কি ধরনের ভ্যাকসিন আপনারা ব্যবহার করছেন? দেশি মুরগির ক্ষেত্রে আমাদের রোগবালাই তুলনামূলক খুব কম হয়। যদি শুরু থেকে ভ্যাকসিনেশন শিডিউলটা যদি ভালোভাবে মেনটেন করা যায় তাহলে দেখা যায় এদের আর রোগবালাইটাই বললেই চলে। তো আমরা হলো ডে ওল্ড 0 দিন থেকে যদি শুরু করি, 0 দিনে যেটা আমরা হলো ডিমের জন্য করি, যে আমরা পরবর্তীতে লেয়ার পর্যন্ত রাখবো, মানে ডিম প্রোডাকশন পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা প্রথমে হলো মারেক্স একটা ভ্যাকসিন করে থাকি 1 দিনের বাচ্চার বয়সকে। আর যদি এটা মাংসের জন্য যদি আমরা করি যে 2 মাস পর বা 3 মাস পর আমরা বিক্রি করে দিব, সেই ক্ষেত্রে আমরা মারেক্সটা করি না। তো 0 দিন আমরা মারেক্স ভ্যাকসিনটা করি। এরপরে হলো আমরা হলো মূলত 5 বা 6তম দিন যখন বয়স হয় তখন আমরা এদেরকে হলো রানীক্ষেতের ভ্যাকসিন করি। এখন বিভিন্ন কোম্পানির রানীক্ষেতের ভ্যাকসিন আছে। এরপরে যখন 11 দিন বা 12 দিন বয়স হবে এই বাচ্চাগুলো বাচ্চা অবস্থায়, তখন আমরা গাম্বরোর একটা ডোজ করে দেই। এবং এই 11 দিনে গাম্বরো করার পরে গাম্বরোর বুস্টার ডোজ করতে হয় 17 বা 18 দিনে, মানে প্রথম ডোজের 7 দিন পরে গাম্বরোর বুস্টার ডোজ করি। এরপরে যখন 21-22 দিন বয়স হয় তখন আমরা এর হলো রানীক্ষেতের বুস্টার ডোজ করি ছোটো বাচ্চা অবস্থায়। এই 4টা ভ্যাকসিন হলো শুরুতেই করি। আর আমরা এই সময়টাতে যখন ছোট অবস্থায় এদের যখন তাপ দেই, ব্রুডিং করি, তখন এদের একটা প্রবলেম দেখা দেয় যে একটু ভিটামিনের ঘাটতি হয়, পা বাঁকা হয়, ডানা বাঁকা হয়। এই ক্ষেত্রে আমরা ভিটামিন B1 B2 বা মাল্টিভিটামিন একটু সাপ্লিমেন্ট দেই, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হয় না। এরপরে যখন 1 মাস পার হয়ে যায়, তাপমাত্রা আমাদের মোটামুটি শেষ হয়ে যায়, ব্রুডিং দেওয়া শেষ। এরপরে তখন 35 দিন যখন বয়স হয় তখন আমরা এদেরকে হলো পক্সের ভ্যাকসিন করি। গুটি গুটি উঠেছে এই পক্সের ভ্যাকসিনটা করা হয়। আর একটা ভ্যাকসিন করি আমরা যখন 46 দিন বয়স হয় তখন আমরা এদের করাইজা ভ্যাকসিন করি। এটা ঠান্ডা জনিত, চোখ ফুলে যায়, মাথা ফুলে যায়, তো এই করাইজার ভ্যাকসিন করায়। এরপরে আবার আমরা 50-55 দিনে সালমোনেলা একটা আছে, এই সালমোনেলার ভ্যাকসিন করা হয় এবং এগুলো 15-20 দিন পর পর বুস্টার ডোজ করা হয়। সর্বশেষ আমরা একটা ভ্যাকসিন করি, এটার EDS বলে, এগ ড্রপ সিনড্রোম, মানে ডিমগুলো খোসা নরম হয়, এই রোগটার জন্য EDS ভ্যাকসিনটা করি। তাহলে মোটামুটি ভ্যাকসিন এটার ওকে। এরপরে এই মুরগি যতদিন থাকবে 2 মাস অন্তর অন্তর শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করা হয়। মুরগি লালন পালন করছেন, প্রতিদিনের কর্মসূচিটা আসলে কি? ভালো রাখার জন্য বায়োসিকিউরিটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে লেট ওভার বলে, মানে সব খাওয়ার পরে কিছু গুঁড়া থেকে যায়, এই গুঁড়াগুলো তারা ফুললি পরিষ্কার করে ফেলবে। এটা যদি আবার এর উপরে খাদ্য দেয় তাহলে এগুলো ফাঙ্গাস গ্রো করতে পারে, ফাঙ্গাস গ্রো করলে বিষক্রিয়া হবে, মুরগির ক্ষেত্রে অসুস্থ হবে। এই জন্য তারা এটা ফুললি পরিষ্কার করে ফেলবে। এরপরে তারা যে কাজটা করে, আমাদের যদি লিটার জমা হয় তারা 1 দিন 2 দিন পর পর এই লিটারগুলো, পায়খানাগুলো তারা পরিষ্কার করবে এবং পরিষ্কার করার পরে চুন তারা এইটাতে ছিটিয়ে দিবে। অর্থাৎ যদি রেগুলার চুনটা দেওয়া যায় তাহলে দেখা যায় যে এই রুমে দুর্গন্ধটা কম হয়, আর দুর্গন্ধ কম হলে মুরগি সুস্থ থাকে। এবং আরেকটা কাজ করা হয়, এটা হলো প্রতি সপ্তাহে তারা এই যে বড় বড় জার্কিন আছে এটা দিয়ে তারা স্প্রে করে দিবে। জীবাণুনাশক বিভিন্ন প্রকার কোম্পানির পাওয়া যায়, এগুলো দিয়ে স্প্রে করবে। তবে শীতকালে যখন এই যে
শীতকালে যখন বিশেষ করে বার্ড ফ্লুর মতো বিভিন্ন ভাইরাসের প্রকোপ থাকে তখন হলো তারা রেগুলার এই জীবাণুনাশক দিই এই রুমের ভেতরে বাইরে, মুরগির উপরে পড়লেও সমস্যা নাই এবং উপরে নিচে সব জায়গায় তারা স্প্রে করে। এইভাবে মূলত আমাদের শেডগুলোর বায়োসিকিউরিটি মেনটেন করা হয় এবং এটা করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের শেডে তেমন কোনো রোগবালাই দেখা যায় না। ধন্যবাদ ভাই আপনাকে। Okay. আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেল আমাদের জিটিভির দর্শকরা। yes. তারা হয়তো যখন খামার করবে অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আছে তারা ফলো করবে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের দেশীয় জাত নিয়ে এই মুরগি কিভাবে লালন পালন করে, কিভাবে ভ্যাকসিনেশন করেন এবং কিভাবে ম্যানেজমেন্ট করেন এবং কিভাবে এখান থেকে আপনারা ডে 1 বাচ্চা নিয়ে খামারিরা এই বাচ্চা লালন পালন করে বড় করে নিজেরাও স্বাবলম্বী হতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানা। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215 থেকে 5, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।